আপনি স্বপ্নে যাকেই মরতে দেখছেন সেই মারা যাচ্ছে। একদিন আপনি নিজের মৃত্যুর স্বপ্নটাই দেখে ফেললেন, তখন কেমন লাগবে আপনার? সেই দিনের জন্য, সেই মৃত্যুর জন্য কি অপেক্ষা করতে থাকবেন, নাকি নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন? ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন। চলুন মুভিতে চলে যাই। মুভির গল্পটা শুরু হয় 1969 সালে, যেখানে আমরা আইরিশ আর তার বয়ফ্রেন্ড পলকে দেখি। পল আইরিশকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা সুন্দর জায়গায় নিয়ে আসে। তার চোখের বাঁধন খুলে দেওয়ার পর সে দেখে পল তাকে স্কাই ভিউ রেস্টুরেন্টে নিয়ে এসেছে, যেটা পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং। সবার উঁচুতে রেস্টুরেন্ট খোলা হয়েছে। আজকেই উদ্বোধনের দিন। পল অত্যন্ত খুশি, আইরিশও অনেক খুশি, তবে সে একটু নার্ভাসও ছিল। আইরিশ উঁচু জায়গাকে একটু ভয় পায়। এরপরে দুজনে ভেতরে যায় আর একটা সুন্দর ছবি তুলে রাখে। কিন্তু এইদিকে একটা বাচ্চা রাস্তায় কয়েন নিয়ে খেলা করছিল, কয়েন পানিতে ফেলছিল। গার্ড এসে তাকে বাধা দেয় আর বলে টাকা ফেলা অশুভের লক্ষণ। বাচ্চা কথাটা শুনে চলে যায়। এদিকে আইরিশ আর পল লিফটে ওঠে। লিফটের একজন স্টাফ বলতে থাকে রেস্টুরেন্টটা এতটাই সুন্দর, এতটাই ভালো যে এই রেস্টুরেন্টের কাজ সময়ের আগে শেষ হয়ে গেছে। সবাই অনেক আগ্রহ নিয়ে এখানে আসছে। উপরে রেস্টুরেন্টে যাওয়ার পর আইরিশের মনটা কেন জানি অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে, কালো মেঘে ঢেকে যায়। তার কেন জানি অস্বস্তি লাগছিল। হঠাৎই আইরিশের বমি বমি লাগতে শুরু করে। সে ওয়াশরুমে চলে যায়। এদিকে পার্টিতে নাচ, গান, ড্রিঙ্কস সবকিছু চলছিল। হঠাৎ একটা শ্যাম্পেন বোতলের ক্যাপ প্রচণ্ড জোরে গিয়ে ঝাড় ক্যাম্পে আঘাত করে, যার ফলে সেখান থেকে একটা কাঁচের টুকরো নিচের ফ্লোরের কাছে গিয়ে লাগে। এখানেই আমরা দেখি যে নিচের ফ্লোরে একটা ক্র্যাক তৈরি হয়। এই সময় আমাদের দেখানো হয় এই বিল্ডিংয়ের নিচের যে জয়েন্টগুলো সেগুলো অনেক কাঁপছে, অর্থাৎ উপরে যে প্রেশারটা সেটা অত্যাধিক হয়ে গেছে। এবার আমরা বুঝতে পারি 5 মাস আগেই বানানো হয়ে গেছে, তার মানে এখানে তাড়াহুড়া করা হয়েছে। লাভের আশায় অনেক তাড়াতাড়ি ওপেন করে দেওয়া হয়েছে। আইরিশের সাথে সেই রেস্টুরেন্টের ভেতরে পারফর্ম করার সিঙ্গার আর তার ছেলের দেখা হয়। আইরিশকে সে জিজ্ঞাসা করে কত মাস হচ্ছে তোমার? আইরিশ উত্তর দেয় 2 মাস। কিন্তু এখনো সেই কথাটা পলকে বলেনি, আর এজন্যই হয়তো তার শরীরটাও একটু খারাপ। যাই হোক, মহিলাটা তাকে বলে তোমার জন্য শুভকামনা রইল, আর ছেলেটাও মুচকি হাসি দেয়। আইরিশ আবার পলের কাছে ফিরে আসে। এরপর তারা দুজনে খোলা জায়গায় যায়, কথা বলতে থাকে। হঠাৎই পল বিয়ের প্রপোজ করে দেয়। আইরিশ পলকে তার প্রেগন্যান্সির কথাটাও বলে। যেমনটা সে ভেবেছিল যে পল শুনে হয়তো রাগ করবে, কিন্তু একদমই না, বরং পল আরো খুশি হয়। পল আইরিশকে রিং পরিয়ে দেয়। এখন আমরা সেই বাচ্চাকে দেখতে পাই। সে নিচে কয়েন ফেলছিল। অত উঁচু বিল্ডিং থেকে কয়েন নিচে ফেললে কারো শরীরে বা কারো মাথায় যদি লাগে সে আহত হতে পারে, মারাও যেতে পারে। এই জন্য গার্ড তাকে বাধা দেয়। কিন্তু সেই ছেলেটা কথা শোনে না। উঁচু থেকে সে কয়েন ফেলতেই থাকে। একটা সময় একটা কয়েন বাতাসের চাপে এয়ার ভেন্টের মধ্যে ঢুকে যায় আর ফ্যানে গিয়ে আটকে। এরপর আইরিশ আর পল বাকিদের সাথে ডান্স করতে চলে যায়। ধীরে ধীরে নিচের ক্র্যাক, যে কাঁচে ক্র্যাকটা ছিল, সেটা বড় হতে শুরু করে। অন্যদিকে যেই কয়েনটা ফ্যানে গিয়ে আটকে ছিল সেটার কারণে গ্যাস লিক হতে শুরু করে। হঠাৎই আইরিশের কিছু একটা অনুভূতি হতে থাকে। হঠাৎ সে পেছনের দিকে সরে আসে, আর তখনই নিচের কাঁচটা ভেঙে নিচে পড়ে যায়। সাথে সাথে 500 ফুট উঁচু থেকে অনেকে নিচে পড়ে যায়। আইরিশ পলকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সেও নিচে পড়ে যায়। অর্থাৎ কাঁচ ভাঙার সাথে সাথে আইরিশের স্বপ্নটাও ভেঙে যায়। এবার বিল্ডিং এর জয়েন্টগুলো ভাঙতে শুরু করেছে। সবাই মিলে লিফটে যখন উঠতে যায় তখন লিফট ভেঙে নিচে পড়ে যায়, আর সাথে সাথে শরীর খণ্ডবিখণ্ড হয়ে যায়। এরপর পুরো বিল্ডিং এ আগুন ছড়িয়ে পড়ে। আইরিশ কোনো মতে নিজেকে বাঁচিয়ে নেয়। সেই সিঙ্গার যার সাথে তার কথা হয়েছিল সেও তার চোখের সামনে মারা যায়। ওই বিল্ডিং থেকে শুধু একজনই বের হতে পারে, আর সেটা হচ্ছে সেই ছেলেটা যে কয়েন নিয়ে খেলছিল। কিন্তু বিল্ডিং এর বাইরে আসার একটু পরেই উপর থেকে একটা পিয়ানো তার উপরে পড়ে, আর সে ওখানেই শেষ হয়ে যায়, ভর্তা হয়ে যায়। এখন আইরিশ একা বেঁচে আছে, আর সেই সিঙ্গারের ছেলেটা তার সাথে বেঁচে আছে। কিন্তু আস্তে আস্তে তারাও পড়ে যাচ্ছিল। কোনোভাবে তারা একটা জিনিসের সাথে আটকে আছে, ঝুলে আছে। আইরিশের হাতের আংটি, যেটা তাকে পল পরিয়ে দিয়েছিল, সেই আংটির জোরে তারা ঝুলে আছে। কিছুক্ষণ পর সেই আংটিটাও খুলে যায়, আর সেই উপর থেকে নিচে পড়ে দুইজনেই মারা যায়। এই দৃশ্যটা শেষ হওয়ার সাথে সাথে, অর্থাৎ আইরিশ মরার সাথে সাথে, আমরা একটা মেয়েকে ঘুম থেকে চিৎকার দিয়ে উঠতে দেখি। মেয়েটার নাম স্টেফিনি। অর্থাৎ স্টেফিনি নামের এই মেয়েটা
এই পুরো ঘটনাটা স্বপ্নে দেখছিল। সে আইরিশ আর সেই ভয়াবহ দুর্ঘটনার স্বপ্ন প্রতিদিন রাতে দেখে। গত 2 মাস থেকে এই ঘটনাটা তার সাথে ঘটছে। এতে করে সে খুব বেশি অস্বস্তিতে পড়ে যায়। আসলে আইরিশ হচ্ছে তার দাদি, যার সাথে তার কখনো দেখা হয়নি, কিন্তু হঠাৎ কেন তার স্বপ্ন সে দেখছে সে বুঝে উঠতে পারে না। এই সব প্রশ্নের উত্তর খুঁজতে সে বাড়িতে ফিরে আসে, যেখানে তার বাবা আর ভাই চার্লি ছিল। স্টেফিনির মা যখন তার বয়স 10 তখনই তাকে ছেড়ে চলে গিয়েছে। ডার্লিন তাদের সাথে আর থাকে না। স্টেফিনি এখন তার বাবার কাছেই আইরিশের সম্পর্কে জানতে চায়, কিন্তু তিনি খুব একটা কিছু জানাতে পারেন না। তাই সে তার ভাই চার্লিকে কিছু বলে, কিন্তু তার ভাইও কিছু জানাতে পারে না। তাই সে তার ভাই চার্লিকে নিয়ে তার মামা হাওয়ার্ডের বাড়িতে যায় এবং অন্যান্য কাজিনদের সাথে দেখা করে। স্টেফিনি তার মামাকে বলে, আইরিশ সম্পর্কে তুমি কি জানো? তখন স্টেফিনির মামা বলে যে আইরিশ তো পাগল হয়ে গিয়েছিল, যে নিজেকে এবং নিজের আশপাশের মানুষদেরকে নষ্ট করতে শুরু করেছিল। তোমার মা তার জন্যই তোমাকে ছেড়ে চলে গেছে। সে অনেক আগে থেকেই আমাদের অনেক অদ্ভুত অদ্ভুত চিঠি লিখত, বিরক্তিকর ছবি পাঠাতো। বারবার তার এটাই মনে হতো, আমরা হয়তো মারা যাব। তার একটাই কথা, আমরা সেফ না। স্টেফিনির মামা তাকে আইরিশের সম্পর্কে কথা বলতে না করে, কিন্তু স্টেফিনির মনে তো অনেক প্রশ্ন। সে তার পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। একই স্বপ্ন বারবার আসার কারণ কি হতে পারে? তখন স্টেফিনি সেই চিঠিগুলো পড়তে থাকে, যেটাই আইরিশের ঠিকানা দেওয়া ছিল। এরপর সেই ঠিকানাটা বের করে স্টেফিনি আইরিশের সাথে দেখা করার উদ্দেশ্যে রওনা হয়। আইরিশ শহর থেকে দূরে একটা বাংকারের মতো জায়গায় থাকতো। সেই জায়গাটা ক্যামেরা দিয়ে, দরজা দিয়ে, অনেক রকমের সেফটি দিয়ে বদ্ধ ছিল। স্টেফিনি যখন বলে সে তার নাতনি, তখন আইরিশ তাকে ভেতরে আসতে বলে, কিন্তু তার পকেটে থাকা যাবতীয় জিনিসপত্র, ঘড়ি, চাবি বা মানিব্যাগ সবকিছু সে রেখে ভেতরে আসতে বলে। স্টেফিনি বলে, এত বড় দুর্ঘটনার স্বপ্ন আমি দেখলাম, কিন্তু সবই কি তাহলে মিথ্যা ছিল? তখন আইরিশ বলে যে না, এটা একদম সত্যি ছিল। আমিও ঠিক সেই মুহূর্তে, অর্থাৎ পল যখন আমাকে আংটি পরিয়ে দেয়, তখনই আমি সেই দৃশ্যগুলো দেখেছিলাম যেটা তুমি স্বপ্নে দেখেছো। অর্থাৎ ওইখান থেকে পড়ে প্রত্যেকের মৃত্যু হয়ে যাবে, আর এই ভবিষ্যৎ দৃশ্যটা আমি তখন দেখে ফেলি। তাই আমি সবাইকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করি, সেখান থেকে সবাইকে কোনো মতে বের করে সব বিপদ থেকে তাদের মুক্ত করি। ওখানকার প্রত্যেকে বেঁচে যায়, আর স্কাই ভিউ রেস্টুরেন্টটা বন্ধ করে দেওয়া হয়। মৃত্যু থেকে তাদেরকে বাঁচিয়েছি, এই ঘটনাটা মৃত্যুর হয়তো পছন্দ হয়নি। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারি যে মৃত্যুর নিজস্ব কোনো চাহিদা, নিজস্ব কোনো আকাঙ্ক্ষা আছে। যদি সেটা মানুষ পরিবর্তন করতে চায়, তাহলে তার সাথে দ্বন্দ্ব তৈরি হয়। মৃত্যুর হিসাবে সেখানে থাকা কোনো ব্যক্তি বেঁচে থাকার কথা নয়। তাই একে একে মৃত্যু সবাইকে মারতে শুরু করেছে। মৃত্যু এরই মধ্যে ওই দিনে রেস্টুরেন্টে থাকা অনেককে মেরে ফেলেছিল, এর মধ্যে পলও একজন। কিন্তু আইরিশ মৃত্যুর পরিকল্পনাগুলো আস্তে আস্তে বুঝতে শুরু করে। মৃত্যু কিভাবে পরিকল্পনা করে সেই ধারণাগুলো আইরিশ জেনে গিয়েছিল। বলতে পারেন মৃত্যুর কি পরিকল্পনা সেটা সে আগে থেকেই বুঝতে পারত। স্টেফিনি এই সব কথা শুনে অবাক হয়ে যায় আর বলে যে ঠিক আছে, আমি এখান থেকে যেতে চাই, আমি এসব কথা শুনতে চাই না, আর আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। আইরিশ তাকে তার নিজের লেখা বইটা দেয় আর বলে, আইরিশ স্টেফিনিকে বলে যে আমার সময় অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আমার ক্যান্সার হয়েছে, তাই এই শক্তিটা হয়তো তোমার কাছে গিয়ে পড়েছে, তুমি পারবা এই মৃত্যুকে দূরে রাখ। কিন্তু স্টেফিনি এসবে বিশ্বাস করে না। সে বাসা থেকে বাইরে বেরিয়ে যেতে চায়, কিন্তু আইরিশের তো বাসা থেকে বের হলেই মৃত্যু তার সামনে চলে আসবে। কিন্তু তারপরেও সে বইটা নিয়ে বাহিরে বের হয়, স্টেফিনিকে ডাক দেয় আর তার হাতে বইটা রাখে আর বলে যে তুমি তো বিশ্বাস করছো না আমার কথা, দেখতে চাও মৃত্যু আমার জন্য কি ফাঁদ পেতে রেখেছে, দূরে সরে যাও। এই কথা বলতেই হঠাৎ অনেক জোরে একটা বাতাসের ঝলকা আসে, একটা বড় রড উড়ে এসে তার মাথার এপার উপর দিয়ে চিরে যায়, আর আইরিশ মারা যায় সেখানেই। স্টেফিনি এবার বিশ্বাস করে নেয় সত্যিই মৃত্যুর পরিকল্পনা বলে কিছু আছে। আইরিশের শেষকৃত্য সম্পন্ন হয়। পরদিন সবাই বাসায় ছিল। স্টেফিনির মা ফিরে এসেছে তার মার মৃত্যুর খবর শুনে। স্টেফিনি সেই বইটা হাতে নিয়ে দেখতে শুরু করে। বইতে অনেক কিছু লেখা আছে, কিভাবে মানুষ মারা যেতে পারে, কিভাবে মৃত্যু তার পরিকল্পনা আগে থেকে সাজাতে শুরু করে। আইরিশের বইতে লেখা ছিল কিভাবে মানুষ মারা যেতে পারে, ছোটখাটো বিষয়, চামচ কলমেও মানুষের মৃত্যু ঘটতে পারে, তুচ্ছ তুচ্ছ বিষয়ে মানুষ মৃত্যু বরণ করতে পারে। এই ঘটনাগুলো সবকিছুই লেখা ছিল তার বইতে ক্লিয়ারভাবে, যে মৃত্যু একে একে সবাইকে মেরে ফেলছে। শুধু তাই না,
ওই রেস্টুরেন্টে যারা ছিল তাদেরকে তো মারছেই, বরং তাদের ছেলে মেয়েকেও মেরে ফেলছে। আসলে ব্যাপারটা এমন, ওই রেস্টুরেন্টে যাদের মারা যাওয়ার কথা ছিল তারা যদি বেঁচেই না থাকতো তাহলে তাদের ছেলে মেয়েও হতো না, তাদেরও তো এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই। মৃত্যুর মতে ওই দিন রেস্টুরেন্টে যারা ছিল সবার এবং তার সাথে তার ছেলে মেয়েদের অর্থাৎ বংশে যারা যারা আছে সবাইকে মৃত্যুর মুখ দেখতে হবে, কারণ তাদের অস্তিত্ব তো হওয়ারই কথা ছিল না, তাদের জন্মানোর কথাই ছিল না। তো এই জন্য একে একে মৃত্যু সিরিয়াল মেনটেন করে তাদেরকে মারছে। যেমন প্রথমে পল মারা যাবে, পলের পরে মৃত্যুর সময় হচ্ছে আইরিশের। কিন্তু আইরিশ এতদিন নিজেকে বাঁচিয়ে রেখেছিল, এজন্য তার পরিবারের ওপর কোনো আঁচ আসে নাই। কিন্তু আইরিশ এখন মৃত, তাই আইরিশের বড় ছেলের পালা এবার। এরপরে বড় ছেলের ছেলে মেয়ে তাদের মৃত্যু হবে। এরপরে আইরিশের মেয়ের পক্ষে যাবে, ব্লাড লাইনটা মেয়ের দিকে যাবে, অর্থাৎ মেয়ের ছেলে মেয়ে পর্যন্ত মৃত্যুবরণ করবে। এখন স্টেফিনি এই জিনিসগুলো পড়তে শুরু করে। এদিকে একটা পার্টির আয়োজন করা হয়েছে, ফ্যামিলি পার্টি। টেম্পোলিনের ওপরে সবাই লাফালাফি করছিল, আর তার নিচে একটা গার্ডেন টুল ছিল যেটা মৃত্যুর কারণ হতে পারে। স্টেফিনির মা এই জিনিসগুলো কিছুটা জানতো, কারণ তার মার কাছ থেকেই তো এগুলো শিখেছে সে, তাই সে টুলটা সরিয়ে দেয়। স্টিফেনিও ডেথের প্ল্যান বুঝে ফেলে যে এই পার্টিতেই কোনো একটা দুর্ঘটনা ঘটতে চলেছে। ডেথ তার কাজ শুরু করে ফেলেছে। গ্লাসের একটা ভাঙা অংশ মাটিতে পড়ে, আর সেই ভাঙা অংশে পা লেগে হাওয়ার্ড নিচে পড়ে যায়। মাটিতে পড়ার সাথে সাথে গ্রাস কাটার মেশিন অর্থাৎ ঘাস যে কাটা হয় সেই মেশিনটা হাওয়ার্ডের উপর দিয়ে চলে যায়। হাওয়ার্ডের মুখ থেতলে যায়। আইরিশের পর তার বড় ছেলের মৃত্যু হয়। এবার স্টেফিনি সবাইকে নিয়ে বসে আর বলে যে মৃত্যুগুলো কিন্তু সিরিয়ালভাবে হবে, কারণ সেই দিন স্কাই ভিউতে যদি আইরিশ আর পল মারা যেত তাহলে তাদের এই বংশ সামনে এগোতো না। আসলে মৃত্যুর কাজটা অসম্পূর্ণ থেকে গিয়েছিল, তাই সে আবার ফিরে এসেছে এবং তার শিকার একে একে শেষ করছে। স্টেফিনির কথা কেউ বিশ্বাস করতে চায় না, সবাই ভাবে এগুলো একটা কল্পনা, এগুলো শুধু একটা দুর্ঘটনার কারণে ঘটেছে। ঠিক তখনই সেই রাতে আমরা এরিককে দেখি, সে ট্যাটু পার্লারে ছিল এবং তার বাবার স্মৃতিতে সে হাতে একটা ট্যাটু বানাচ্ছিল। মিউজিক বেস বাড়িয়ে দিয়ে সে কেমিক্যাল বোতল রেখে দিয়েছিল নিচে। হঠাৎ ফ্যানের সাথে তার নাকের পিয়ার্সিং আটকে যায়, আর সে সেটা খোলার জন্য উপরে উঠতে শুরু করে। আর এইদিকে হঠাৎ কেমিক্যালে আগুন ধরে পুরো পার্লারে আগুন ধরে যায়। সকালে স্টেফিনি চার্লিকে নিয়ে এরিককে খুঁজতে যায়, কিন্তু তারা দেখে এরিক ঠিকঠাকই আছে, তার কোনো সমস্যা হয়নি এত বড় দুর্ঘটনা ঘটার পরেও। স্টেফিনি তাকে সতর্ক করতে থাকে, কিন্তু সে মানে না। জুলিয়াও সেখানে ছিল, অর্থাৎ এরিকের বোন। স্টেফিনির নজর এরিকের উপর ছিল। তখনই জুলিয়া রাস্তার পাশ থেকে, জুলিয়ার মাথায় একটা বল লাগে আর সে একটা ডাস্টবিনের মধ্যে পড়ে যায়, আর ময়লা ওঠানো ট্রাক তাকে তুলে তার মধ্যে ঢুকিয়ে নেয়। এরপর জুলিয়া বাঁচার চেষ্টা করতে থাকে। সেই ট্রাকের মধ্যে যে প্রেস মেশিন আছে, সে প্রেস মেশিন জুলিয়াকে চাপ দিয়ে মেরে ফেলে। মর্মান্তিক ঘটনা। কিন্তু হঠাৎ এমন সিরিয়াল ব্রেক হওয়ার কারণ কি কেউ বুঝতে পারে না। পরের দৃশ্যে পরিবারের সবাই আবার একত্রে বসে আছে। স্টেফিনি বলে, ডেথ খুব চালাক, সে আমাদের সবাইকে প্ল্যান বলে দিয়েছিল, হয়তো সে তার প্ল্যান বদলে ফেলেছে। কিন্তু তখনই এরিকের মা বলে, স্টেফিনি, হয়তো তোমার কথাটাই ঠিক ছিল, কারণ এরিক হাওয়ার্ডের ছেলে না, তার একটা আলাদা অ্যাফেয়ার ছিল, সেখান থেকে এরিকের জন্ম হয়েছে, তাই সে ব্লাড লাইনের অংশ নয়। এরিক হাওয়ার্ডের বংশের ছেলে না, এজন্যই হয়তো সে বেঁচে গিয়েছে। অর্থাৎ সেই হিসাবে হাওয়ার্ডের বংশের প্রথম মেয়ে হচ্ছে জুলিয়া। এবার হিসাব অনুযায়ী ববির পালা। ববি হচ্ছে হাওয়ার্ডের ছোট ছেলে। বইতে একটা জায়গায় লেখা আছে, যদি মৃত্যুর পিছু ছাড়াতে চাও তাহলে জেবিকে খুঁজে বের করো। স্টিফেনির মা বলে সে কোথাও একটা জেবির নাম শুনেছে, আসলে কোনো একটা হাসপাতালে তার নাম সে শুনেছে। তারপরে তাদের হাসপাতালের নামটা মনে পড়ে এবং সবাই মিলে রওনা হয় সেই হাসপাতালে। ববিও তাদের সাথেই যায়। শেষ পর্যন্ত তারা হাসপাতালে এসে পৌঁছে এবং জেবিকে খুঁজে বের করে। আর এই জেবি হচ্ছে সেই ছেলেটা যে আইরিশের সাথে শেষ পর্যন্ত বেঁচে ছিল তার কল্পনায়। আইরিশ আর এই ছেলের মৃত্যুই সবার লাস্টে হয়েছিল। জেবি তাদের বলে আইরিশকে সে খুঁজে বের করে অনেক বছর পর। এরপর দুইজনে মিলে চেষ্টা করে কিভাবে ডেথকে অর্থাৎ মৃত্যুকে থামানো যায়। এরপর জেবি বলে, আমি দুইটা উপায় পেয়েছি মৃত্যুকে থামানোর,
হয় কাউকে মেরে ফেলতে হবে, এতে তার জীবনের যে অংশটুকু সে অংশটুকু নিজের হয়ে যাবে, আর না হলে নিজেকে মেরে ফেলতে হবে। তাহলেই মৃত্যুর এই প্রক্রিয়াটা থেমে যাবে। একটা মেয়ের সাথে এমনটা ঘটেছিল, সে মারা গিয়েছিল, কিন্তু মেডিকেল মিরাকেলের কারণে সে বেঁচে ওঠে। যেহেতু তার মস্তিষ্ক, হৃৎপিণ্ড, নিঃশ্বাস সব ফুল বডি ডেথ হয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্য, তাই সে টার্গেট থেকে বের হয়ে গিয়েছিল। মৃত্যু টার্গেট থেকে সে ছিটকে পড়েছিল, অর্থাৎ সাইকেল ভেঙে গিয়েছিল। অর্থাৎ এই সাইকেলটা ভাঙার জন্য কোনো একজনকে মৃত্যুবরণ করতে হবে এবং আবার ফেরত আসতে হবে। কিন্তু বিষয়টা অনেক রিস্কি। জেবি বলে জীবনের এই শেষ মুহূর্তে এসে সে আর মৃত্যু থেকে পালাতে চায় না, কারণ তার এমনিই ক্যান্সার হয়েছে, সে কিছুদিনের মধ্যে এমনিতেই মারা যাবে। তাই সে এই কয়টা দিন অনেক আনন্দ করে বাঁচতে চায়। জেবির আসল নাম টনি টড। সে মূলত বাস্তব জীবনেও মারা গিয়েছে এই মুভিটা করতে গিয়ে। তো যাই হোক, এখন স্টেফিনি ভাবে যে তাদের কি করা উচিত। এদিকে এরিক আর ববি মিলে একটা পরিকল্পনা করে। এরিক ববিকে নিয়ে যায় আর বলে, তোর তো পিনাটে অ্যালার্জি আছে, এটা খেলে তুই অসুস্থ হয়ে পড়িস, তোর নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তোর হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। তাহলে একটা কাজ করি, তোকে দিয়ে এই ঘটনা সাইকেলটা ভেঙে ফেলি। এরিকের মতে প্রথমে সে পিনাট বিস্কুটটা খাবে, তার নিঃশ্বাস বন্ধ হবে, হৃদস্পন্দন বন্ধ হবে, তার শরীর যখন নিথর হয়ে পড়বে তখন সে ইমার্জেন্সিতে নিয়ে গিয়ে তার বুকে ইলেকট্রিক শক দিয়ে তাকে ফিরিয়ে আনবে, তাকে বাঁচিয়ে তুলবে। এর ফলে মৃত্যুর যে সাইকেলটা সেটা ভেঙে যাবে। এই পরিকল্পনা করে তারা দুইজনে চলে আসে এমআরআই রুমে। তাদের অজান্তেই এমআরআই রুমের মেশিনটা চালু হয়ে যায় আর আস্তে আস্তে ম্যাগনেটিক ফিল্ড বাড়তে থাকে। এবার ববি পিনাট বিস্কুট নেয়, সে মুখে দিয়ে দেয় পিনাট বিস্কুটটা। কিছুক্ষণের মধ্যে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে শুরু করে, গলা ফুলতে শুরু করে, চোখ মুখ ফুলে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছে না। কোনো মতে সে ফ্লোরে পড়ে যায়। ম্যাগনেটিক ফিল্ড বাড়ার কারণে যত রকমের মেটাল বস্তু ছিল সেই মেটাল বস্তু সে আকর্ষণ করে নিতে থাকে। এরিকের শরীরে, নাকে, কানে, বুকে যেখানে যেখানে পিয়ার্সিং ছিল, বালি ছিল, মেটালের বস্তু ছিল, সবগুলো সেই মেশিনে গিয়ে আটকে যায়। আর এখানেই আমরা দেখতে পাই সব কিছু মেশিন টানতে শুরু করেছে। মেশিন অনেক পাওয়ারফুল হয়ে গেছে, ম্যাগনেটিক ফিল্ড অনেক বেড়ে গেছে। হঠাৎ একটা লোহার চেয়ার এসে এরিককে সহ সেই মেশিনের মধ্যে ঢুকিয়ে দেয়। এরিকের শরীর দুই ভাগ হয়ে সে মেশিনের মধ্যে ঢুকে যায়। আর এইদিকে ববি, সে একটু উঠে দাঁড়াতেই একটা বড় স্প্রিং এসে তার মাথায় লেগে যায় আর এপার ওপার হয়ে মেশিনের মধ্যে আটকে যায়। দুইজনে একসাথে মৃত্যুবরণ করে। ববির মৃত্যু তো ভাগ্যে লেখা ছিলই, আর সেই মৃত্যু আটকানোর জন্য এরিক কাজ করছিল, এই জন্য সেও মারা যায়। সবাই যখন সেখানে আসে তখন দুইজনকে মৃত অবস্থায় দেখে। স্টেফিনি বলে যে এবার তাহলে তাদের পালা। তার মামার পরিবারের সবাই মারা গিয়েছে, এখন তার মা মারা যাবে, এরপরে সে, এরপর তার ছোট ভাই। এই নির্মম সত্যটা কেন জানি তার সহ্য হচ্ছিল না। ডার্লিন বলে, তোমাদের বাঁচিয়ে রাখার একটাই উপায় আছে। আমার মা যেমন আমাদের বাঁচানোর জন্য সেই বদ্ধ ঘরে আটকে ছিল, আমিও আমার মায়ের ঘরে আটকে থাকবো, এতে তোমাদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে। এরপরে স্টেফিনি, চার্লি আর ডার্লিন তিনজনে মিলে গাড়িতে করে আইরিশের বাসার উদ্দেশ্যে রওনা হয়। স্টেফিনি মেন গেট ভেঙে ভেতরে ঢুকে যায়, কিন্তু হঠাৎ তার সিট বেল্ট আটকে গিয়েছে। স্টেফিনি তার মাকে বলে, তুমি এখান থেকে বের হয়ে যাও আর রুমের মধ্যে গিয়ে থাকো, তুমি যদি বেঁচে থাকো তাহলে আমার কিছু হবে না। কিন্তু রুমের মধ্যে একটা লিকের কারণে সিলিন্ডার চালু হয়েছিল, আর হঠাৎ একটা স্পার্কের কারণে পুরো রুম বিস্ফোরণ হয়ে যায়। এই বিস্ফোরণের ফলে যে ট্রাকে তারা এসেছিল, অর্থাৎ যেখানে এখনো স্টেফিনি আটকে আছে, সেটা একটা পানিতে গিয়ে পড়ে। এরই মধ্যে বিস্ফোরণের কারণে একটা বড় পিলার এসে ভেঙে ডার্লিনের উপরে পড়ে, অর্থাৎ স্টেফিনির মা সেখানেই মারা যায়। মৃত্যু কিন্তু তার কাজ করেই চলেছে। চার্লি তখন স্টেফিনিকে বাঁচানোর জন্য তার দিকে এগোতে থাকে। চার্লি গাড়ির মধ্যে ঢুকে সিট বেল্ট কাটার জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু অনেকক্ষণ দেরি হয়ে গেছে। স্টেফিনির নিঃশ্বাস আস্তে আস্তে ধীর গতিতে চলে যায়। কোনো মতে চার্লি স্টেফিনিকে উঠিয়ে নিয়ে আসে, কিন্তু স্টেফিনি নিঃশ্বাস নিচ্ছে না। তখন সে বুকের উপর চাপ দিতে থাকে আর মুখ দিয়ে পানি বের হওয়ার ফলে অনেকক্ষণ পর স্টেফিনির জ্ঞান ফেরে। স্টেফিনি আর চার্লি অনেক খুশি হয়, কারণ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে স্টেফিনি। অর্থাৎ মৃত্যুর যে সাইকেলটা ছিল, তার মার পরে তার মারা যাওয়ার কথা ছিল, সেই সাইকেলটা ভেঙে গেছে। এখন তারা নিশ্চিন্তে থাকতে পারবে, তারা এখন সুরক্ষিত।
পরের দৃশ্যে আমরা দেখি চার্লি স্টেফিনিকে নিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে। চার্লির গার্লফ্রেন্ডের বাবা ছিল একজন ডক্টর। সে বলে যে, চার্লি, তুমি তো অনেক ভালো ছেলে, তুমি নাকি তোমার বোনকে বাঁচিয়েছো। বলছে, হ্যাঁ, আমি ওকে মৃত্যুর পরে বাঁচিয়ে তুলেছি। সে হাসে আর বলে যে তার ফুসফুসে পানি জমে গিয়েছিল, নিঃশ্বাস বন্ধ হয়েছিল ঠিকই, কিন্তু স্টেফিনির হৃদস্পন্দন চলছিল। অর্থাৎ তার অবস্থাটা মৃত বলা যাবে না, সে অজ্ঞান হয়ে পড়েছিল এটা বলা যেতে পারে। তখনই স্টেফিনি আর চার্লির মাথায় আকাশ ভেঙে পড়ে। অর্থাৎ তারা এখনও মৃত্যুর যেই সার্কেলটা চলছে সেটা ভাঙতে পারেনি। ঠিক তখনই আমরা দেখি একটা কয়েন এসে দুইটা রেল লাইনের মাঝে পড়ে আর আটকে যায়। আর তখনই ওই লাইন দিয়ে একটা ট্রেন আসছিল, আর সেই ট্রেনটা লাইনচ্যুত হয়ে বাড়ি ভেদ করে স্টেফিনি আর চার্লির উপরে চলে আসে, আর দুইজনে ট্রেনে পিষে ওখানে মারা যায়। তো এভাবে মৃত্যু তাদের শেষ প্রতিশোধও নিয়ে নেয়। অর্থাৎ যাদের যাদের মারা যাওয়ার কথা ছিল তারা সবাই মারা গেছে। হাজার চেষ্টার পরেও স্টেফিনি তার ভাগ্য পরিবর্তন করতে পারেনি। এই ছিল ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইনের গল্প। ফাইনাল ডেস্টিনেশন কথার মধ্যেই তার অর্থ আছে, অর্থাৎ শেষ গন্তব্য, যেটা আমাদের মৃত্যুকেই নির্দেশ করে। তো দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।